এর প্রতি এমনটাই হয় মানুষের সাথে। আরে মানুষের শরীরের প্রতি কি মানুষের চোখটাই পড়ে আগে? কেউ কি কারোর মন বোঝে না যে কে কোন কষ্টের কারণে কোথায় আসে? তা ফুফু বলার পর আমি রাতটা থাকি। পরের দিন সকালে আমি আমার বাড়িতে ফোন করে আমি আমার বাপ মারে সবটা জানে যে ফুফু আমার চাকরি দেওয়ার কথা বলে আনছে, কিন্তু চাকরি দিচ্ছে না, এরকম করেছে আমার দিয়ে। আর আমার আম্মু বলতেছে তাহলে একটা কাজ কর, তোর যে ফুফাতো বোন তো তোর বিয়ে দিছিল, তা তুই সেই ফুফাতো বোনের কাছেই যা। আমি গেছিলাম নারায়ণগঞ্জ ভুলাইলে, আর এখন আমার বলতেছে পোস্ত খুলে আসতে আমার আব্বু, যে তোর ফুফাতো বোন আছে যখন তার কাছে যা, সে হয়তো চাকরি দিতে পারবে, এখানে সে থাকে এরকমটা না করে। পর আমার নাম্বার দিল, ঠিকানা দিল, আমি সেই ঠিকানা মতো আমার ফুফাতো বোনের কাছে আসি। ফুফাতো বোনের কাছে রাতটা থাকি, দিনটা থাকি। পরদিন দেখি যে আমার ফুফাতো বোনও ওই অবস্থার মানুষ, তার রুমেও ছেলেরাও আসা যাওয়া করে। ওকে ওকে। ছেলেরা আসা যাওয়া করতেছে, ফুফাতো বোনের গায়ে ওনা থাকে না, ঠিক মতো জামার কোনো ইয়া থাকে না, মানে মানে অন্যরকম ভাবে সে আমার এগুলো দেখা। আরও 3টা ছেলে, তার একটা ছেলে বিয়ের উপযুক্ত, 2টো ছেলে অনেক মানে 10-12 বছর করে বয়স এক একটার। তারপর তার স্বামী আছে, স্বামী থাকা সত্ত্বেও সে অন্য পরপুরুষের সাথে বাজে আড্ডা, বাজে কথাবার্তা বলতেছে। আমি রাত থাকি, দিন থেকে এরকম করে ফিরে 1 সপ্তাহ চলে যায়। আমাকে একটা চাকরিও ধরায় দেয়। আবার চাকরি করি আমি দিনের বেলা, বিকালবেলা আমি নাইট শিফটে কাজ করি, তা আমি দিনের বেলা আমি ঘুমাই রয়েছি। আফার রুমে একটা পুরুষ লোক আসলো, দেখলাম। আসার পর আমি একটু মানে আওয়াজ পাইছি যে একটা পুরুষ আসছে, কেউ নাই রুমে, আমি একা শুয়া আর আমার একটা ভাইগনা বসা। পুরুষ লোকটা দেখার পর আমি বললাম যে হয়তো যে কোনো কারণে আসছে, আফারে খুঁজতে আসছে। তা আমি আবার বললাম যে সবুজ দরজার পর্দাটা ফেলে দেবো বাবা। তো আবার পর্দাটা ফেলার পরে আমি শুয়ে রয়েছি। ওই লোকটা পিছন থেকে আইসেই আমার গালে একটা দিছে। তখন তো আমার মানে অন্যরকম দেওয়ার পর আমি বলতেছি যে কিরে সবুজ এটা কি করলো? পরে কি রফিকুল কাকাই করছে। আমি কথা তুই দেখছ না যে লোকটা ঘরে আসছে, তুই দিবি না? আর এরকম করে আমার গালে টাচ করলো, তুই তো কিছুই কইলি না। কয় কি কব আন্টি, আম্মু তো এরকমের, তাই আর কি মনে করছে তুমিও বুঝি এরকম। তাহলে আমি বলছি তোর আম্মু এরকম তুই জানিস, জানা সত্ত্বেও তুই তোর মারে প্রশ্রয় দিস কেন? তো ও বলতেছে যে কি করবো, মায়ের কাছে থাকতে গেলে তো মায়ের সব কথাই শোনা লাগে, চলা লাগে, যেহেতু মায়ের উপরে খাইতাছি চলতাছি। পরে আমি আর কিছু বললাম না। ওইখানে বাড়িওয়ালা যে, সে বাড়িওয়ালারে বললাম আঙ্কেল দেখেন আমার বোন তো এরকমের, এই সিস্টেমে থাকে, সে চলে, তাহলে আমি ওনার কাছে থাকবো না, আমি আপনার কাছে থাকবো, 1 সপ্তাহ থেকে চাকরি করে যে কয় টাকা হয় পেয়ে আমি বাড়ি চলে যাবো। ওকে। তুমি বলতেছে আচ্ছা ঠিক আছে। তা আমার আপার সাথে আবার এই বাড়িওয়ালা ঝগড়া করে এই বিষয়টা নিয়ে, যে নিজের মামা তো বোন রে আইনে কেন এরকম ব্যবহারটা করাইতেছো, আর কেন তার সাথে এরকম ব্যবহার করতেছো। বলতেছে যে দেখেন আমি তো বাসায় ছিলাম না, ওর সাথে যা হয়েছে আমি তো দেখিও নাই, তাহলে আমি কি করে বলবো। তারপর বাড়িওয়ালার সাথে যখন ঝগড়া হয় আমার আপুর সাথে, ঝগড়া হওয়ার পরে বাড়িওয়ালা বলতেছে যে তোর কাছে আর মেয়ে রাখবো না, মেয়ে আমার কাছেই থাকবে, আমার কাছে থেকে চাকরি করবে, আর মেয়ের যত একটা বাচ্চা আছে ওই বাচ্চা দেখাশোনাও করবো আমরাই, বাড়িতে যত টাকা লাগে আমরাই দিব। তা বাড়িওয়ালা যখন এই কথাটা আমাকে বলে আমার একটু বিশ্বাস আছে যে না এই লোকটা হয়তো ভালো হবে। কারণ আমার আপু একটা কথাই বললো যে যাচ্ছিস যখন যা আমার কাছ থেকে ছাইড়ে, কিন্তু আমার এখানে যতটা যা দেখছো তার থেকে কিন্তু দ্বিগুণ পাবি এখানে। তা আমি আর অতটা কিছু মনে করিনি যে হয়তো আপু আমার রাখার জন্য রাগ করে হয়তো এই কথা বলছে, ওনার কাছে রাখার জন্য আমাকে রাগ করে হয়তো এই কথাটা বলতেছে। তারপর আমি বললাম যে আচ্ছা ঠিক আছে তোমার কয় টাকা আসছে এই কয়দিন আমাকে বলো আমি দিয়ে দিচ্ছি। তা আপু বলতেছে আমার 1000 টাকা হয়েছে এই 6-7 দিনে। তাই আমি বললাম যে ঠিক আছে আমি তোমার 1000 টাকা এখনই দিয়ে দিছি। তাই বলে আমি ব্যাগ থেকে 1000 টাকা বের করে আমার আপুরে দিয়ে দিছি। দিয়ে আমি ওই বাড়িওয়ালার বাসায় উঠলাম। এটা বাড়িওয়ালার বাসায় থাকে। আমি দেখি বাড়িওয়ালার বউ মেসি ছেলেদেরকে খাওয়ায়। অনেক ছেলেরা আসে যায় খায় ভাত নেয়। আর ওই বাড়িগুলোর একটা ছেলে ছিল জাহিদ নাম করে। তো জাহিদ আবার আমার আপু করে ডাকতো, অনেক ভালো ছিল ছেলেটা। তা আমার একটা কথা বলছে যে আপু তুমি যে এখানে আসছো তোমাকে কিন্তু আব্বু চাকরিতে পাঠাইবে না, আব্বু কিন্তু এই আমাদের ঘরের কাজ করাবে, তুমি কিন্তু সাবধান থেকো। তাই আমি বললাম যে তুমি তোমার আব্বুর বিষয়ে এরকম কিছু বলতে পারতেছো কি করে, তোমার আব্বু তো অনেক ভালোই আছে, কথাবার্তায় যা দেখলাম অনেক ভালো। কয় কি তুমি আমার আব্বুরে চিনো না, আব্বু কিন্তু গাঁজা খায়, আর আব্বু গাঁজা খাওয়ার এই মাথায় ঠিক না থাকলে তখন কখন যে কি করে বসে তার কিন্তু ঠিক নেই। আমার আম্মুর উপর কিন্তু অনেক অত্যাচার করে, আবার আম্মুদের দিয়ে টাকা ইনকাম করে, এই যে মেস খাওয়ায়, আর এই টাকা নিয়ে আব্বু গাঁজা খায়। তা আমি বললাম যে আমার জীবনটা কি এতই মানে অচল হয়ে যাচ্ছে আর দিন দিন, আর একটা থেকে আরেকটা আর একটা ঝামেলা শেষ না করতে আরেকটা ঝামেলা আমার উপরে এসে পড়তেছে, যে আমি কি এমন পাপ করছিলাম জীবনে যে আমার জীবনে এত বাধা আসতেছে আর এত বাধা পার হতে হচ্ছে আমারে। ওরা বলতেছে যাচ্ছে যাই করে থাকো। ওই কই ছেলেটা চলে গেছে ওর রুমে যে লেখাপড়া করতেছে, 2-3 দিন থাকার পর আমাকে দিয়ে ওই মেসেরই কাজ করে, তরকারি কাটায়, প্লেট পেটি ধোয়াই, এই করে। আমাকে কিরা আমি একজন বলতেছে আঙ্কেল আমাকে চাকরিতে পাঠাবেন না, আমার চাকরির ব্যবস্থা করবেন না। পরে বলতেছে যে এখানে কাজ করতে থাক খাইতে থাক, তোকে মাসে আমরা 1000 করে টাকা দেবো, আর 1000 টাকা তুই বাড়িতে পাঠিস মেয়ের জন্য, আর তুই আমার সংসারে কাজ কর। তাই আমি বললাম যে না আমি তো আপনার সংসারে কাজ করার জন্য আসিনি, আমি একটা চাকরি করবো, আমি তো এমন তো না যে অশিক্ষিত, আমি যতটুকু লেখাপড়া করেছি তাতে আমি একটা গার্মেন্টস হলেও খুঁজে নিতে পারবো। পরে এই কথা বলার পর বলতে যে মুখে মুখে কথা বলিস কেন, তো বোনের মুখের উপর কথা বলছে দেখে আমি নিয়ে আসছি যে না বোন হয়তো খারাপ, আমি তো দেখতেছি তুই ভালো না। আমার বলতেছে আমি দেখেন আমি ভালো আছি, কিন্তু ঢাকা শহরের মানুষগুলি আসলে ভালো না।
মানে ওরা চায় ওদের মতো করে আমাকে চালাইতে, কিন্তু আমি তো ওদের মতো করে চলতে পারি না, তাই আর কি আমি সবার কাছে খারাপ হয়ে যাচ্ছি। তো বলতেছে যে আচ্ছা ঠিক আছে, তুই যেটা ভালো মনে কর। পরে রাতটা থাকলাম, 2-1 দিন গেছে। যাওয়ার পরে একটা মেয়ের সাথে আমার যোগাযোগ, ওই বাসায় আসা যাওয়া করে একটা মেয়ে, সেলিনা করে নাম। মেয়েটা কালো হলেও মেয়েটা অনেক ভালো আছে আর কি এমনি। তো ওই মেয়েটা আমি বলতেছি যে দেখ বোন, এরকম করে ঢাকা শহরে আসলাম, আজকে প্রায় একটা মাস হয়ে চলে যাচ্ছে, তা আমি তো এখনো চাকরি পাইলাম না, আর আমার উল্টো নিজের টাকা খরচ হইতেছে। তো বলতেছে কি একটা কাজ করে, বাড়িগুলো যে কয় টাকা পাবে বল, আমি দিয়া দিই, তুই আমার সাথে চল, আমি একাই থাকি, রুমে একা থাকি, আর আমি কাজ করে খাই। কি কাজ করে খাস তুই? বলতেছে আমি হোটেলে কাজ করি, হোটেলে তরকারি পাতি কাটি আর রান্নাবান্না করি। বলছে আছে। তো ওর কাছে যাই, ওখানে থাকি, চাকরি করি, করার পর একটা প্রিন্টের কাজ করি। মানে আমি যেটা বুঝতে পারছি যে নারী ছাড়া একটা মানুষ, না স্বামী সংসার, না নিজের বাবা মা, যেখানে যাকে পাচ্ছেন সেখানে তাকে জড়িয়ে ধরে একটু ভালো করে বাঁচার চেষ্টা করতেছি। কিন্তু ওই মেয়েটার ওখানে থাকলাম প্রায় মাস 2 চলে যায়। যাওয়ার পর ওই মেয়েটার ওখানে থাকতে থাকতে হঠাৎ করে আমার টাকার প্রয়োজন হয়। রুম ভাড়া যে কয় টাকা ইনকাম করছি, রুম ভাড়া খাওয়া করে দিয়ে শেষ। এখন আমার বাড়িতে টাকা পাঠানো লাগবে 1000, আর আমি টাকাই পাচ্ছি না, যে কোথায় পাবো টাকা? কত টাকা? 1000 টাকা বাড়িতে দেওয়া লাগবে। আচ্ছা। কিন্তু এখন আমি কারোর কাছে 1000 টাকা পাচ্ছি না। আর আমি যে আগে যখন বিয়ের আগে ঢাকা থেকে গেছি, ঢাকায় যে বিয়ে হয়েছিল, যে বাসায় থেকে যে বাড়িওয়ালা লিটন ছিল না, সেই লিটন ভাইয়ের সাথে আমার হঠাৎ করে ওইখানেই দেখা। ওই দিনই দেখা হওয়ার পর আমি লিটন ভাইয়ের সাথে কথা বললাম, বলার পর আমি বলতেছি লিটন ভাই আমার তো টাকা 1000 টাকার প্রয়োজন, তো আমাকে 1000 টাকা দেবেন? বলতেছে তুমি আমার সাথে সকালে কন্ট্যাক্ট করো, সকালে তুমি আমার সাথে কথা বলো, বলার পর তোমাকে একটা জায়গায় নিয়ে যাবো, তুমি 1000 না, তুমি যে কাজ করলে তুমি দিনের মধ্যে 2000 টাকাও পাইবে। আমি বললাম কি এমন কাজ? কি চলো দেখতেই পারবে। আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি তাহলে সকালে আপনার সাথে যাবো, আমি অফিসে যাচ্ছি না। এই 1000 টাকা কি জন্য লাগতো বাড়িতে? বাড়িতে লাগতো হচ্ছে যে মেয়ের খরচা, আর আব্বু একটু অসুস্থ। আপনার মেয়ের খরচা? হ্যাঁ, আমার মেয়ের খরচা, আর আব্বু একটু অসুস্থ। এগুলো একটু খেয়াল করবেন প্রিয় শ্রোতা, এগুলো একটু খেয়াল করবেন প্লিজ। আব্বুর জ্বর আর কি, বাড়িতে 1000 টাকা আমার দেওয়াই লাগবে। আর যেহেতু আমার মেয়ে আছে, তারও তো খাওয়া দাওয়া। মেয়ের বয়স কত তখন? মেয়ের বয়স আমি যখন আসছি তখন 18 মাস রেখে আসছিলাম, তখন তো 19-20 মাস, 2 মাসেরই ব্যবধান হবে, 20 মাসে হয়তো পড়ছিল, রেখে আসছি। তারপর আমি বলতেছি যে এরকম, উনি বলছে যে তুমি যদি কাজ করো তাহলে তুমি টাকা পেয়ে যাবে, 1000 না 2000 টাকাও পাইবা। আমি বলতে আচ্ছা ঠিক আছে, যে কোনো কাজের বিনিময় হলো আমাকে টাকাটা দরকার, যেহেতু আর আব্বু অসুস্থ, মেয়ে আছে, মা আছে, ভাই, সংসারে তো আব্বু যেহেতু অসুস্থ, তো তার কেউ কাজ করতে পারতেছে না, চলবো কি করে ওরা? আর এর উপর আর আমার মেয়ের মানে প্রতিদিন খাওয়ার, বাড়তি খাবার একটু ছিল, যেহেতু আমার যে মায়ের যে স্নেহটা, মায়ের ভালোবাসা, মায়ের যে একটা আদর করে খাওয়ানো, সেটা তো আর আমি খাওয়াইতে পারি না, হয়তো তারা পূরণ করে মায়ের আদরটা। জি। এই জন্য মানে আমার একটু আগ্রহ করলাম যে টাকাটা তাদেরকে আমার তাড়াতাড়ি দিতেই হবে। পরে উনি আমাকে নিয়ে যায় সকালবেলা পোস্তখোলা থেকে আপনার ইকুড়িয়া, হাসনাবাদ ইকুড়িয়া নিয়ে গেল একটা বাসায় নিয়ে যায়। যাওয়ার পরে আমি দেখলাম যে এখানে 2টো মেয়ে, আর আমাকে নিয়ে অন্য একটা রুমে বসালো। বসার পর উনি লিটন ভাই একটা মেয়ের সাথে কথা বলার পর মেয়েটা বলছে আচ্ছা ঠিক আছে, ও যদি কাজ করে তাহলে অনেক টাকা পাবে, 1000 না, ও 2-3 হাজার টাকা এস করে আমরা পাওয়া দিব, দরকার হলে আমাদের মেয়েদের কাজ অপেক্ষা ওরে দিয়ে কাজ করবো। তো আমার কাছে আসলো, আসার পর বলতেছে আচ্ছা তোমার কাজের ব্যবস্থা হয়ে গেছে, তুমি থাকো এখানে, আমি আসতেছি। আমি বলছি আমি তো চিনি না এখানে, আমি কার কাছে থাকবো? বলতেছে যে এখানে আপু আছে 3টার কাছে থাকো, আমি তোমার সন্ধ্যাবেলা এসে নিয়ে যাবো। থাকি, কিন্তু আমি এখনো বুঝতেছি না যে ওই দিনটাই আমার জীবনে সব থেকে একটা বড় মানে একটা কষ্টের দিন, আর জীবনে মানে এত বড় একটা ঝড় যে ওই দিন আমার নাইমে আসবে আমি ভাবতেও পারিনি। থাকার পর দেখি ওইখানে ছেলেরা আসতেছে, মেয়েরা ঢুকতেছে, রুম থেকে বেরোচ্ছে, এই অবস্থা। আপনি তো বুঝেই গেলেন যে আসলে কেন আমি এখানে যখন আছেন। বুঝেছি, আমি আপুরে মেয়েটার নাম ছিল যে ছিল ওদেরকে আমার মেইন ম্যানেজারের মতো আর কি, যে টাকা পয়সা নেয় হিসাব করে, তার নাম ছিল মুক্তা। তাই আমি বলতেছি আপু আমি এখানে থাকবো না, বাসায় চলতেছি। তা বলতেছি যে না, তুমি আর এখান থেকে বেরোতেই পারবে না। বললো, পরে একটা লোক আসলো, নাম ছিল কামরুল। লোকটা এসে আমি যখন এই মেয়েটার সাথে তর্কাতর্কি করতেছি, তখন আমার একটা থাপ্পড় মারছে, মায়েরা আমার ওই রুমে আটকায় রাখছে। বলতেছি দেখি তোর কেমন সাহস, তুই এই রুম থেকে বেরো, তুই আর বেরোতেই পারবি না, আজকে যখন আসছো আর বেরোতেই পারবি না, দরকার হলে তোকে টুকরো করে বাথরুমের 5 দিয়ে তোর লাশটা ছেড়ে দেবো, কিন্তু তোকে বেরোতে দেবো না। মানে আমি চিলাচিলি করতেছি, আমি বলতেছি আমি এখানে লোকজন ডাকবো, কি লোকজন কোনো, আমরা এখানে স্থানীয় কেউ আসবে না, তোর ডাক শুনে। পরে আমাকে থাপ্পড় মারলো, ম্যাডাম রুমে আটকেছে। তারপর একটা ছেলে এসে রুমে ঢুকার পর তো আর কি যা হয় এভাবে আর কি আস্তে আস্তে ওইখানে এরকম করে মায়ের খাই, কানাকাটি করি অনেক সারাটা দিন। হ্যাঁ, এভাবে সারাটা দিন মানে আমার উপর দিয়ে এত একটা ঝড় বয়ে যাচ্ছে, কিন্তু আমি বুঝতেছি যে আমি কি করতেছি। কিন্তু ওই লিটন ভাই আবার আমার ফোনটা নিয়ে নেয় আমার কাছ থেকে, নিয়ে আমার আব্বু আম্মুর সাথে যোগাযোগ করে আব্বু আম্মুরে 2000 টাকা পাঠিয়ে দিছে, কিন্তু এই বিষয়টা আমাকে কখনো জানতেও দেয়নি। আর আমার থেকে ফোন নিয়ে গেছে, আমার ব্যাগ নিয়ে গেছে, আমি যে বের হবো আমার কোনো সিস্টেমই পাচ্ছি না। এভাবে আটকা 3 দিন পর্যন্ত। যেটা সন্ধ্যার সময় নিজের কথা, সেটা 3 দিন পর্যন্ত। সন্ধ্যার সময় তো নেওয়া দূরে থাক, আমাকে আর মানে ওই রুম থেকে রুম আর বাথরুম এই দুটোই শুধু আমার জন্য, আর সব বন্ধ। মানে এরকম করে মানে প্রতিদিন না হলো 10-12 জন রাত্রের দিনে মিলে এরকম করে মানে আমাকে ওখানে আটকে রাখলো 3 দিন পুরো। থাকার পর আমি চলে আসি, মানে কোনো রকম ভাবে আফুরে নিয়ে আমি আমার বাসায় আসি। বললাম দেখো আমার বাসায় যেতে হবে তাড়াতাড়ি।
বলছে আচ্ছা ঠিক আছে, আমি আর এইভাবে থাকবো। আপনাকে এই ঘটনার পরে আপনাকে টাকা দিয়েছিল? হ্যাঁ, টাকা দিছে। আমার বাড়িতে 2000 টাকা দিছে আর আমাকে টাকা দিছে। কত টাকা দিয়েছে আপনাকে? আমাকে দিছিল 1600। 3 দিন পরে? হ্যাঁ, 3 দিন পর আমার বাড়িতে 2000 তার আর মানে আমাকে আপনাকে 1600। বাধ্য করে ওরা পয়সা কামিয়েছে? হ্যাঁ, ওরা একটা কাজের জন্য নিত 300, আমাকে দিত 150, ওরা নিত 150। আচ্ছা। তারপর আমি ওই 3 দিন পরে আমার মনের মধ্যে একটা ঘৃণা জন্ম নিল আর জিদ জন্ম নিল যে টাকার জন্য যদি আজকে আমার জীবন এতটাই হতে পারে, তাহলে আমি কেন নিজের থেকে স্বইচ্ছায় এবার নামতে পারবো না? আমি নিজেই স্বইচ্ছায় নামবো এবার এই কাজে। তারপর আমি বেশ ওদের সাথে মিলেমিশে বাসায় এসে ওইখান থেকে কাপড় চোপড় যা ছিল সব নিয়ে ওইখানে চলে গেছি। যে আমি পুরো একটানা 1 মাস চাকরি করি ওইখানে, ওই অবস্থাতেই। করার পর মানে আমি টাকার নেশায় পড়ে এমন অবস্থা হয়ে গেছে আমার যে আমি নিজেকেই চিনতে পারি না। মানে আমি যে আমার নিজের শরীরের প্রতি একটা যে ভালোবাসা, সেই ভালোবাসাটা আমার মধ্যে নেই। যে আমি এখন শুধু আমার নেশাই একটাই, টাকা। টাকা ছাড়া আমি কিছু চিনি না। পরে 1 মাস এখানে থাকি, থাকার পর হঠাৎ করে আমার জ্বর হয়। জ্বর হইলে আমি আর কাজ করতে পারি না। তখন মুক্তাফু বলতেছে তো জ্বর যখন তো একটা কাজ কর, মেয়েও বাড়িতে আসে, মেয়েকেও দেখায় আর তুই একটু সুস্থ হয়। তা আমি ওইখান থেকে বাড়িতে যাই, যে মানে আর আসি না ওইখানে। ওই যে বাড়িতে যাওয়ার নাম করে বেরোইছি, ওইখানে আর আসিনি ফিরে। না আসার পর 7-8 দিন পর আমি আবার ঢাকায় আমার ওই স্থানে ফিরে আসি, আগের স্থানে। এসে 3-4 দিন থাকি, থাকার পর আর একটা রুবেল নাম ছিল একটা ছেলের, ফ্লাক্স লোডের, মানে রিচার্জ করতো টাকা পয়সা মোবাইলে, বিকাশের দোকানের মতো। ওই ছেলেটা আমার দেখে বলতেছে যে কিরে ময়না, তুই এখানে কি করতিস, এতদিন ছিলি না, কই ছিলাম? কই গেছিলাম একটা কাজে, আমি এখানে এখন আসছি এই জায়গায়, এই জায়গায় থাকবি? আমি কই হ্যাঁ। তো ওর সাথে যখন কথা বলছি, একটা ছেলে ওর দোকানের ভিতর বসে আমাকে দেখছে, যে মানে আমি এখন যেরকম চলি তখন অন্যরকম ছিলাম। তখন আমি আর কি যেমন জিন্সের প্যান্ট গেঞ্জি এগুলোই পরতাম, ওইখানে থাকা অভ্যাস হয়ে গেছে। পরে অবস্থাতে আমার দেখছে, দেখে ওই ছেলেটা বলছে এই মেয়েটা কে রে? এই মেয়েটা আগে এখানে চাকরি করতো, নর্মালভাবে আসছিল, কিন্তু এখন এই মেয়েটারা চেনাই যায় না, মেয়েটার পরিচয় এখন অন্যরকম হয়ে গেছে। ওই বলতেছে, তো আমি আবার হাসতে চলে আসছি। আইসে বাসায় ঢুকছি, ঢুকার পর আমার সেলিনা ডাক দিছে, কয় তোরে ডাকতেছে রুবেল। আমি গেছি আবার ওই দোকানে, যার পর ওই ছেলেটা আমার বলতেছে আপু তুমি কি চাকরি করবা? আমি কই হ্যাঁ আমি চাকরি করবো। কয় তুমি কি চাকরি করবা? বেতন লাগবো কত তোমার? আমি কই বেতন কত লাগবে মানে? আমার চাকরি বুঝে তো আপনার বেতন ধরবেন, আমার কাজ বুঝে বেতন। কয় কি আচ্ছা তুমি খাবারের ডেলিভারি দিবা আর একটা সারাদিন বাসায় থাকতে পারবো, সমস্যা নেই, তোমাকে ডেলি হাজিরা হবে 500 টাকা, শুধু মাঝে মাঝে একদিন পর একদিন খাবার আনবা আর একটা খাবার পৌঁছে দিবা। আমি আচ্ছা ঠিক আছে, তাও তো ভালোই, আমার জন্য ভালো। প্রতিদিন যদি 500 টাকা হয়, আমার মাসে আসে 15,000 টাকা, এমন করে বললো 30 দিনে। তা আমি এই হিসাবটা মিলা দেখলাম যে আমার অনেক টাকাই আসতেছে। পরে বললো আচ্ছা ঠিক আছে। পরের দিন থেকেই আমাকে ওরা শুরু করলো ইয়াবা, হিরোইন, গাঁজা এইসব নিয়ে যাওয়া আসা করানোর জন্য। তো প্রথম দিন আমাকে নারায়ণগঞ্জ শহীদনগর থেকে কিছু চিপস আর কিছু বিস্কিট দিলে আরেকটা ছেলে আছে আমার সাথে, আমরা দুজনে হাঁটতে হাঁটতে রেল লাইন দিয়ে চলে আসি পোস্তকলে এসে ওইখানে আমাকে যে যে ঠিকানা বললাম ওই ঠিকানায় ওই বাক্সটা পৌঁছে দিলাম, খাবারগুলো পৌঁছে দিলাম। দেওয়ার পর 5-6 দিন যায় এরকম করে। আবার কাশপুর পাকিস্তান রোড আছে, পাকিস্তান মেলের পিছনে একটা বাসা আছে, সেই বাসা থেকে এই জিনিসগুলো আনতে হতো। আবার দেখা যায় কমলাপুর স্টেশন থেকে আনতে হতো, ভৈরব থেকে আনতে হতো, আমাকে দিয়ে মানে বিভিন্ন ধরনের মাল আনানো শুরু করলো। তা আর আমিও আস্তে আস্তে সব কিছু জানতে পারলাম, যে এর মধ্যে হিরোইন থাকে, ইয়াবা থাকে, গাঁজা থাকে, তারপর আবার ইঞ্জেকশন থাকে। জানতে পারার পর আমাকে একদিন বলতেছে কি যে মানে আমাদের যে আড্ডাটা ছিল, আড্ডার জায়গা, বলতেছে ওইখানে দেখবো পুলিশ আসছে কিনা আজকে যে। তা আমি দেখতে গেছি পুলিশ দেখতে যে দেখি যে না ঠিক পুলিশ তো আসছে এখানে। আমি আবার ওদেরকে ফোন করে বলছি যে পুলিশ আসছে এখানে, 3-4টা পুলিশ আছে। তা পুলিশ আবার ওই দিন আমারে ফলো করছে। যখন ফলো করছে আমি পুলিশ দেখা, আমার মোবাইল ছিল 3টা, আমি মোবাইল চালাতাম 3টা। তা আমি যে ফোনটা দিয়ে আর কি সবসময় ওই ব্যবসার লাইনে কন্ট্যাক্ট করতাম, আমি তাড়াতাড়ি করে ওই সিমটা খুলে আমি আমার নিজের কাছে নিয়ে নিই, মানে নিজে এমনভাবে রাখি যাতে পুলিশ আমার এই স্থানে না যাইতে পারে। ফোন চেক করবে কিন্তু আমার ধরতে পারবে না। আমি সিমটা খুলে আমার কাবজামতো নিয়ে নিই। পরে পুলিশ আমি আমার তো এখান থেকে যাইতে হলে যে কোনো একটা উদ্দেশ্য দিয়ে যাইতে হবে, যেটা আমি পুলিশ দেখতেছি। তা আমি দোকানে গেছি, ডাউল নিছি, মুসুরি ডাউল নিছি, ডিম নিছি আর আইসক্রিম নিছি 4টা। আমি এমনভাবে নিছি যাতে না পুলিশটা যদি আমাকে বলে, দেখা যাচ্ছে আমার আইসক্রিম আমি ওদেরকে নিজের থেকে দিয়ে আসবো, কিন্তু আমাকে বুঝতে পারবে না। মানে আমার মধ্যে এই আইডিয়াটা হয়ে গেছে ওদের সাথে চলতে। পরে একটা পুলিশ আমাকে ডাক বলছে তুমি কোথায় যাচ্ছ? আমি আমার বাসায় যাচ্ছি। এগুলো আমি এগুলো দোকান থেকে নিয়ে গেলাম রান্না করার জন্য। পরে গরম লাগতেছে, তা আইসক্রিম খাওয়াবে? আমি বললাম হ্যাঁ খেতে পারেন। পরে আইসক্রিম 4 জনের 4টা নিল আর আমার ফোনটা হাতে নিয়ে ওনার নাম্বারটা মানে আমার ফোনে দিয়ে আমার ফোন থেকে কল করলো ওনার ফোনে, পুলিশের ফোনে। পুলিশটা আর কি প্রায় বেশি বয়সও না, আবার বেশি ইয়েও না, মাধ্যম বয়স হবে। তা আমার বলছে আচ্ছা ঠিক আছে বাসায় যাও, ফোন দিয়ে দিয়েছি, দিয়ে বলছে বাসায় যাও, পরে কথা বলবো। বাসায় গেছি, যাওয়ার পর উনি আমাকে ফোন দিয়ে ওই বিষয়ে খোঁজ নেওয়ার চেষ্টা করে, এবার আমারে দিয়ে, কিন্তু আমি যে ওই লাইনে সেটা কিন্তু উনি জানেই না। আচ্ছা। তারপর আমাকে ফোন দিয়ে বলে যে দেখবা এখানে কোনো ব্যবসা কোনো রকম কোনো কিছু যদি কাজ হয় তুমি আমাকে জানাবে। আর আমি মনে কই আমি তো ওই লাইনে, তা আমি আর আপনাকে কি জানাবো? আমি তো আর উল্টা আপনার থেকে খোঁজ নিয়ে আমি ওদেরকেই জানাবো যে আপনারা কবে আসবেন না আসবেন। মানে আমার মনে এই পরিকল্পনা। তো এরকম করে প্রায় মাসখানেক হয়ে যায়। যাওয়ার পরে ঈদ চলে আসে।
তা আমি আবার বাড়িতে গেছি রোজার 5-6 দিন আগে, বাড়িতে যেয়ে আবার বাড়ির থেকে আসছি টাকা পয়সা দিয়ে মারে আসছি পরে দেয়। হঠাৎ করে যেদিন আসবো ঢাকায় ওদিনকে আমার আবার এই ব্যবসার সাথে জড়িত একটা ছেলের সাথে আমার সম্পর্ক, মানে আমরা যেহেতু জানি একই কাজ ততদিন করি। আপনার হাজবেন্ডের কি অবস্থা? এই যে এখন সেই পর্যায়ে যাব। জি। তারপর এখন এই সব করার মধ্যে আমার হাজবেন্ডের সাথে তো যোগাযোগই নেই, পুরো ছিন্ন। পরে আমি যখন গাড়িতে আসতেছি বাড়ির থেকে আসার পথে আমার এই দ্বিতীয় যে সম্পর্ক হয়েছে যার সাথে, তার সাথে আমার দেখা হবে ওই দিন। তা আমি আবার ফোনে কথা বলতেছি একটা ছেলের সাথে আর কাঁদতাছি যে দেখ আমি মানে কীরকম করে বাড়িতে গেছি আসলাম 2-1 দিনের মধ্যে, মেয়েটারও কষ্ট ভালোভাবে রাখতে পারলাম না নিজের কাছে, আর মেয়েটাও আমাকে চিনেই না। মেয়েটা আমি যে ওর মা, ও আমাকে চিনেই না, আমাকে দেখলে কান্নাকাটি করে, আমার কাছে আসতে ও চায় না। তা আমারও কষ্ট লাগে যে না আমার সন্তান আমার কাছেই আসে না, আমাকেই চিনতে পারে না। তা ফোনে যদি কথা বলে তাহলে আম্মু বলে ডাকে, কিন্তু কাছে গেলে কখনো আম্মু বলে ডাকে না। তা আমারও মনে কষ্ট লাগতেছে আর আমি ওর কাছে বলতেছি আর কাঁদতেছি। তা ওই দিন আবার গাড়িতে একটা স্টাফ ছিল, গাড়ির স্টাফ, সে আবার আমাকে ফলো করছে বারবার, ফলো করে দেখতেছে, দেখার পরে বলতেছে যে ওই গাড়ির ড্রাইভার কাছে বলতেছে যে দেখ এই মেয়েটা কে না হঠাৎ করে কাঁদতেছে, ফোনে কথা বলতেছে আর কাঁদতেছে। তো বলতেছে গাড়ির যে কোনো যাত্রী যে কোনো সমস্যা হয়েছে কাঁদতেই পারে, এটা নিয়ে তুই মাথা ঘামাস না। এরকম করে আমরা ফেরিঘাটে চলে আসি। আসার পর ওই ছেলেটা, আমি আবার গাড়ির সাথে দাঁড়ায় আছি ঢালান দিয়ে। তা আমার বলতেছে যে আমাদের গাড়ির সাথে ঢালান দিয়ে দাঁড়িয়েছেন, গাড়ির রং উঠবে। তাই আমি বলতেছি না উঠলে কোম্পানির গাড়ির রং উঠবে, আপনার তো কিছু না, আপনার সমস্যা কি? তুমি বলতেছে যে গাড়িটা তো আমাদেরই, আমাদের কোম্পানির, আমরা তো স্টাফ গাড়ি। তো এরকম করে এক কথায় দুই কথায় তার সাথে আমার সাথে অনেক কথা হয়ে যায়। হওয়ার পরে সে আমার সাথে অনেক কিছু কথা বললো, আমরা কফি খেলাম একসঙ্গে ফেরিতে বসে। খাওয়ার পর আমরা ঢাকায় পোস্তখোলা নেমে পড়ি। আমি নামার পর ওনার সাথে আবার আমার ফোন নাম্বার দেওয়া নেওয়া হয়ে যায় গাড়িতে বসে। পোস্তখোলায় নামি আমি বাসায় যাই থাকি। তারপর একদিন পয়লা বৈশাখের দিন সকালবেলা উনি আমাকে মিস কল দিয়েছে, মেসেজ করতেছে। মেসেজ করার পরে আমাকে অনেক কিছু বোঝাইলো আর কি। আর এর মধ্যে আমি আমার জীবনের কিছু ঘটনা আমি ওকে বলছি, বলার পর ও আর কি আমার প্রতি একটু দুর্বল হয়ে গেছে যে এত কষ্ট মেয়েটার জীবনে এত কিছু করতেছে, তারপরে এমন হইলো। বলার পর ও আমাকে এখন প্রতিদিন ফোন করে আমাকে বোঝায়, আমাকে নতুন করে বাঁচার স্বপ্ন দেখায়। দেখানোর পর আমি ওর কথা মতোই চলি। হঠাৎ করে এখন আমি ওই ব্যবসা ছেড়ে দিব, মানে ওই যে ইয়াবা হিরোইন ব্যবসা, ওই ব্যবসা ছেড়ে দিব। আর এর মধ্যে আমি নিজেও ওই জগতে চলে গেছি। আমিও নিজে সিগারেট খাওয়া শুরু করি, তারপর আপনার মদ খাওয়া শুরু করি, বিয়ার খাওয়া শুরু করি ওদের সাথেই। মানে আমিও মানে আমি যে একটা মেয়ে মানুষ, তখন আমি নিজেই মেয়ে মানুষের মধ্যে ছিলাম না। তারপর ও আমাকে সব কিছু তখন বোঝায়, স্বপ্ন দেখায়। তা আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এই ব্যবসা ছেড়ে দেবো। তা আমি আবার ওদেরকে যে সরাসরি বললাম যে না আমি আর তোদের সাথে কাজ করবো না, আমি চলে যাবো অনেক দূরে। তা বলতেছি যে এই রাস্তায় ঢোকা যায় নিজের ইচ্ছায়, কিন্তু কখনো বেরোনো যায় না নিজের ইচ্ছায়, আর যদি বেরোতে হয় তাহলে মৃত্যুর সাথে নিয়ে বেরোতে হয়। আমাকে এই কথা বলছে। বলার পর আমি বলছি যা হয় হোক, আমি থাকবো না। বলে এখান থেকে চলে আসি আমার ওই খালার বাসায়, যে বাসায় আর কি আমি থাকি, ম্যানেজার খালা আছে, ওনা আসি। আসার পর আমি খালারের সবটাও খুলে বলি যে খালা এই ব্যবস্থা আমার জন্য কী করবো করো। তা বলতেছে যে তুই তো একটা ছেলের সাথে কথা বলিস, তোর খুব সম্পর্ক ভালো, তো ওই ছেলেটারে বলে দেখ তোর জন্য যদি কিছু করে। তা ওর সাথে কথা বলার পর 1 সপ্তাহের মধ্যে আমাকে মারার জন্য এখন ওরা অস্থির হয়ে উঠছে যে ওই মেয়ে যদি আমাদের হাত থেকে বেরোয় যায় আমাদের সমস্ত গোপন তথ্য বলে দিবে, কারণ ও সমস্ত গোপন তথ্যগুলো জানে। বলে দেওয়ার জন্য এখন ওরা আমাকে বললো, ওরা মানে অন্য ছেলেদেরকে কন্ট্যাক্ট করলো যে ওই মেয়েকে যদি ধরে দিতে পারিস তাহলে তোকে 1 লাখ টাকা দেবো, বা আরেকজনকে বলে যে তোকে 50,000 টাকা দেবো, শুধু ওই মেয়েকে আমাদের হাতে এনে দিবে। তারপরে এই নাহিদ হোসেন যে ছেলেটার নাম, আমি যার সাথে গাড়ির সাথে পরিচয় হয়েছে, কিন্তু সেও ছিল একজন ড্রাইভার। তা আমি ওকে সবটা যখন বলি, ও বলো কি তাহলে তুমি একটা কাজ করো, তোমাকে আমি এই মানে একটা ডেট দিল যে অমুক তারিখে অমুক দিন তোমাকে আমি এইভাবে নিয়ে আসবো, তুমি কি আসবে আমার সঙ্গে। কারণ আমার ছিল তো ওই মুহূর্তে যে আমার জীবন বাঁচানো সব থেকে দরকার, আর আমার একটা স্থানের দরকার। তা আমি ওইখান থেকে ওই দিনকে রাত্রেবেলা সন্ধ্যাবেলায় আমি পোস্তখোলা চলে আসি। আমার পোশাক আশাক চেঞ্জ করে বোর কাপড়ে আমি ওইখান থেকে চলে আসি পোস্তখোলা। আসার পর ওই ছেলেটা দেখি আসছে আমাকে রিসিভ করে, আমাকে ওইখান থেকে নিয়ে সোজা মিরপুরে চলে আসে। এর মধ্যে উনি একটা রুম রাখে, আর রুম রেখে উনি রুমের মানে যে ভাড়াটা সব কিছু দিয়ে রেখে দিছে, জিনিসপত্র নিয়েছে, কিছু খাট নিছে, নিয়ে রাখছে। মানে ওনার মনে পরিকল্পনা রয়েছে যে অন্যরকম, যে উনি আমাকে স্ত্রী মর্যাদা দিয়েই ঘরে তুলবে। আমার আপনি যাকে লাভ করতেন সেকেন্ড, হ্যাঁ, যে এত কিছু কি নাম ছিল লোকটার? ওর লোকটা ছিল হোসেন মোল্লা। হোসেন মোল্লা, ওকে। হ্যাঁ, কিন্তু ওই লোকটার পুরোপুরি সিদ্ধান্ত ছিল যে এই মেয়েটা ভালো খারাপ, সবকিছু জানতো আপনার সম্পর্কে? হ্যাঁ সবকিছু জানতাম। ওনার সঙ্গে পরিচয় কি আপনার এই লাইনেই? হ্যাঁ, না এই লাইনে না, মানে ওই গাড়ি থেকেই, ওই যে গাড়িতে বললো যে ছেলেটা রং উঠে যাবে গাড়ির, সেই ছেলেটাই। তা আমাকে বলছে, বলার পর আমি ওর সাথে সব কিছুই শেয়ার করলাম, আর কোনো কিছু বাধা রাখিনি। ওনার মনে পরিকল্পনা ছিল যে উনি আমি যখন একটা খারাপ মেয়ে আমাকে ভালো করবে, করে উনি ওনার স্ত্রী মর্যাদা দিয়ে আমাকে ঘরে নেবে। তারপর উনি আমাকে সবটা বলে, মিরপুরে আনার পর উনি রাত্রেবেলা আমাকে সবটা খুলে বললো যে ওনার ফ্যামিলিতে কে কে আছে, ওনার বাচ্চা আছে, বউ আছে, আর মা বাবা সবাই আছে, আর উনি আমাকেও স্ত্রী মর্যাদা দিয়ে তার কাছে রাখবে, কিন্তু আমাকে হয়তো নিজের মতো করে চলতে হবে, আমি পরিশ্রম করবো, আমার টাকায় কিছু চলতে হবে, আর সে আমাকে সবটা দিবে না, কিছুটা হলেও দিবে। তারপর ওদিন রাত্রে আমরা দুজনে, উনি বলতেছে যে আমরা দেখো কাগজ কলমে বিয়ে করা মানুষ প্রমাণের জন্য, আর আমরা কিন্তু আল্লাহর কালেমা,
যে কালেমা পড়ে আমরা বিয়ে করি, সে কালেমা পড়ে আমরা বিয়ে করবো, সে কোরআন শপথ করে আমরা বিয়ে করব, আমরা এভাবেই থাকবো, কিন্তু আমি তোমাকে কোনোদিন ছাড়বো না, তোমাকে যতটা পারি ভালো করব। ওকে। বলার পর ওদিনকার রাত্রে আমরা কোরআন হাতে নিয়ে দুজনেই নিজেরাই শপথ করি, নিজেরাই বিয়ের যতটা নিয়ম, ওখানে আর কেউ ছিল না? না, শুধু আমরা দুজনেই ছিলাম। কিন্তু এভাবে তো বিয়ে হয় না আমি যতদূর জানি। বিয়ে হয় না, তারপর মানে বলছে, বলার পর ওই রাত্রেই আমরা মানে ওইভাবে ওই রাতটা কাটাই দিই ওইখানে। দেওয়ার পর পরদিন সকালে ওনার একটা বন্ধু রামপুরা থাকে, সেই বন্ধুটা আসছে, বন্ধুটা আমার বিষয়ে সব কিছু জানছে, জানার পর আসছে, আসার পর বলতেছে যে তাহলে তোর একটা চাকরি দেওয়া দরকার, তোর এইভাবে থাকতে পারবে না। পরের দিন আবার আমরা দুইজনেই ওই লোকটার সামনে আবার ওই একই শপথ নিলাম, ওই লোকের সামনে? হ্যাঁ, যে আমরা আজ থেকে দুজন স্বামী স্ত্রী কবুল বললাম। বলার পরে মানে বলছি যে যতদিন বাঁচবো দুইজন দুজনের থেকেই বাঁচবো, কখনো আর কেউ কারো ছিন্ন হবো না। এভাবে এটা আপনার আগের হাজবেন্ডকে ডিভোর্স না দিয়েই? হ্যাঁ, ডিভোর্স না দিয়ে আমি এই কাজগুলো করতেছি। করার পর হঠাৎ করে রোজা চলে আসলো, রোজা শেষ, ঈদে আমি বাড়িতে গেছি। বাড়িতে যাওয়ার পর আমার স্বামী, ওই যে স্বামী প্রথম স্বামী আবার ঈদের দিন